আসসালামু আলাইকুম। আমাকে ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানান। আমরা প্রশ্ন সলভের পর্বে আছি। 19তম শিক্ষক নিবন্ধনকে টার্গেট করে আমাদের বিগত সালের 1000 সাধারণ জ্ঞানের বাছাই করা প্রশ্ন নিয়ে আমরা এই সেশনটি সাজিয়েছি। আমরা প্রতিদিনই প্রায় 100 করে প্রশ্ন সলভ করার চেষ্টা করছি। আমাকে ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানান, ঠিক আছে? আমাকে ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানান। হ্যাঁ, আচ্ছা। আমি গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি এখনই। যারা আগে থেকেই ক্লাস করার জন্য ছিলেন তারা যুক্ত হয়ে যেতে পারবেন এখনই। আচ্ছা, আপনারা একটু লাইভটা শেয়ার করেন। আমরা ক্লাস শুরু করব, এখনই ক্লাস শুরু করব। আপনারা যারা যুক্ত হয়ে গেছেন অলরেডি লাইভ শেয়ার করে এই প্রথম প্রশ্নের উত্তর দেওয়া শুরু করেন। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি বা কোন জেলায় অবস্থিত? অপশন দেওয়া আছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙামাটি। যারা যুক্ত হয়ে গিয়েছেন অলরেডি আনসার করা শুরু করেন। দেখি আনসার করতে পারছেন কিনা। দেওয়া আছে চট্টগ্রাম, আনসার করতে পারছেন কিনা আমি একটু দেখতে চাই। আমরা এখনই শুরু করব ক্লাস, ঠিক আছে? আমরা একটু লাইভটা শেয়ার করে নিয়েই আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। আপনারা লাইভ শেয়ার করেন, যারা ক্লাসে যুক্ত আছেন সবাই শেয়ার করতে থাকেন। আমরা এখনই ক্লাস শুরু করব। আচ্ছা, আজকে সবগুলো গ্রুপেই ক্লাস গেছে আলহামদুলিল্লাহ। আমরা ইয়েতেও দিয়ে দিয়েছি। একটু জয়েন হয়ে যান সবাই, হ্যাঁ, দ্রুততম সময়ে জয়েন হন যাতে আমরা ক্লাসটা শেয়ার করতে পারি, সবার সাথে শেয়ার করতে পারি। লাইভটা একটু শেয়ার করেন সবাই, যারা আছেন সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। আমরা 1 মিনিট সময় নিই, হ্যাঁ, প্রতিদিনই নিই, আজকেও নিলাম। কিছু মনে করিয়েন না আপনারা, আমরা 1 মিনিট সময় নিলাম। হ্যাঁ, প্রতিদিনের মতো আমরা আজকে 1 মিনিট সময় নিলাম আপনাদের কাছ থেকে লাইভগুলো শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা, এই প্রশ্ন সলভ করা হইলে আমাকে একটু জানান তো, বাংলাদেশের কে কোন জেলা থেকে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন একটু যদি জানাইতেন আমাদেরকে। হ্যাঁ, দেখি কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। হ্যাঁ, অবশ্যই ক্লাস যারা করবে সবাই পিডিএফ পাবে। আমরা পিডিএফ দিয়ে দিই, প্রত্যেক দিনের পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয়। পিডিএফ কি করা হয়? টেলিগ্রাম গ্রুপে পিডিএফ দিয়ে দেওয়া হয় এবং ক্লাসের নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকেন, ঠিক আছে? আমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়। সবাই লাইভটা শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকেন। অনেকেই অনেক জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। দেখেন, আমরা প্রথম ক্লাস, আমরা একটা একটা করে নিব। হ্যাঁ, আমি একটু অসুস্থ, আস্তে কথা বলছি। দেখেন, এখানে অপশন দিয়েছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম। যেই পাহাড়টার কথা বলেছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, এই শৃঙ্গটার নাম হচ্ছে বিজয়। কি নাম? বিজয়, ঠিক আছে? এই পর্বত শৃঙ্গটার নাম কি? আচ্ছা, বরগুনা জেলা থেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, দেখেন, বিজয় এর কয়েকটা নাম আছে। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যেটা, এর নাম হচ্ছে বিজয়। কেউ বলে কেওক্রডং, কেওক্রডং, মদকমল, মদকমল। এই নামগুলো 1231 মিটার, 1231 মিটার উঁচু এই পাহাড়টা বাংলাদেশের বান্দরবন জেলার রুমায় অবস্থিত। বান্দরবন জেলার কোথায়? জায়গাটার নাম হচ্ছে রুমা, রুমায় অবস্থিত।
বান্দরবন জেলার রুমায় অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, অনেকজন অনেক জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছে, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে এটা কোথায়? বান্দরবন জেলার রুমায় অবস্থিত এটি। কেওক্রাডাং লিখছি কি আমি? না, কেওক্রাডাং না, বিজয় এবং মদক মোয়াল হতে পারে। কেওক্রাডাং হচ্ছে দ্বিতীয় উচ্চতম। ঠিক আছে, এটা 1200, ওইটাও বান্দরবনের রুমায় অবস্থিত, 1230 মিটার। এটার থেকে 1 মিটার ছোট মাত্র, ওইটা 1 মিটার ছোট মাত্র। আচ্ছা, এটা আনসার আপনারা করে ফেলছেন। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখেন, কোন দেশে বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে? এটা সম্ভবত আমি প্রথম দিন ক্লাসে বলেছিলাম। বলেন তো দেখি পারেন কি না বলতে। প্রথম দিন এই কোশ্চেনটা ছিল, প্রথম দিন। এখানে দেখেন মিশর বলছে, এটাকে কি বলা হয়? পিরামিডের দেশ। পিরামিডের দেশ। তাহলে পিরামিডের দেশ কোনটা? মিশর, তাই না? বলেন দেখি এটার আনসার করতে পারেন কি না। একজন মাগুরা জেলা থেকে যুক্ত হয়েছে, বলছে গাইবান্ধা জেলা থেকে। আচ্ছা, আচ্ছা, অনেকে আনসার করছেন যে বাংলাদেশের দ্বিতীয়, বাংলাকে কোন দেশে বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়ে। আমি কি বলতেছি, জ্বর আসছে তো, শরীরটা ভালো না, খুব খারাপ, নিতাম না ক্লাস। তারপরে যেহেতু আপনাদের কথা দিয়েছি রেগুলার ক্লাস নিব, সেই জন্যই ক্লাসটা নেওয়া আর কি। তাছাড়া আমি ক্লাসে দাঁড়াইতাম না আজকে। যে আদাব, হ্যাঁ, শরীর ভালো না, জ্বর, ভিতরে ভাল লাগছে না। অপশনে দেওয়া আছে আইভরি কোস্ট, লাইবেরিয়া, সিয়েরা লিওন এবং মিশর। এই 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে একটা অপশন হবে যেই দেশটা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে বাংলা, যেই দেশটাতে, বাংলাদেশের বাইরেও। ঠিক আছে, দেখি আনসার করেন আপনাদের কে কে আনসার করছেন। আমি আনসারগুলো একটু দেখি। অনেকেই আনসার করছেন। আমি একটু আনসারটা বলি, হ্যাঁ, বলে আপনাদেরকে একটু অনেক গল্প শোনাই। দেখেন, উত্তর হবে সিয়েরা লিওন। সিয়েরা লিওন এই শহরে বাংলাদেশ সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনীর মধ্যে থেকে, ওই যে আপনাদের বাড়ির আশপাশে অনেকে ওই যে বলে না সেনাবাহিনী থেকে মিশনে গেছে, এই সেনাবাহিনী কি জাতিসংঘের শান্তিরক্ষী মিশন বলে। শান্তিরক্ষা মিশন মানে বিভিন্ন দেশের যখন যুদ্ধ অবস্থা চলে তখন বিভিন্ন অন্যান্য দেশগুলো থেকে সেনাবাহিনী জাতিসংঘের মাধ্যমে সেই দেশে নিয়োগ করা হয়, যাতে সেই দেশের যুদ্ধটা থামিয়ে রাখা যায়, শান্ত অবস্থা রাখার জন্য শান্তিরক্ষী বাহিনী দেওয়া হয়। তো বাংলাদেশের যারা এই যে বিভিন্ন দেশে মিশনে যায়, তার ভিতরে বাংলাদেশের সেনাবাহিনীরা এই সিয়েরা লিওনে মিশনে গিয়েছিল। যাওয়ার ফলশ্রুতিতে ওখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল এবং যুদ্ধ অবস্থাকে থামিয়ে দিয়েছিল, যুদ্ধকে হ্যান্ডেল করেছিল, শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল। যার ফলশ্রুতিতে এই সিয়েরা লিওনের রাষ্ট্রপতি বাংলা ভাষার সম্মানে, এই বাংলা ভাষার সম্মানে কি করেছিল? বাংলা তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল এই যুদ্ধে বাংলাদেশি সেনাবাহিনীদের অবদানের কারণে। এটা বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন কি? এই লাইভ শেয়ার করেন, নাহলে পরেরটা যাব না। আমি দাঁড়াইলাম, আর যাব না। আপনারা কিপটামও করেন প্রতিদিন, লাইভ শেয়ার করেন না, আর হচ্ছে যে ইয়ে করেন। এই লাইভ শেয়ার করেন, আমি আর সামনেই যাব না। দেখি লাইভ শেয়ার করেন সবাই। সিয়েরা লিওন, গুড। সিয়েরা লিওন লাইভ সবাই শেয়ার না করলে যাব না। 108 জন ক্লাস দেখছেন, 108টা শেয়ার হবে, তারপরে সামনে যাব, নাহলে যাব না। সামনে থেকে সরে আসছি। আপনারা প্রত্যেক দিন চালাকি করেন আমাদের সাথে, এই চালাকির শেষ কোথায়? লাইভ শেয়ার করেন, ফ্রেন্ডদেরকে মেনশন দেন, নাইলে সামনে যাব না। লাইভ শেয়ার করবেন, তারপরে যাবে। সবাই শেয়ার করলে তারপরে যাব। দেখি কয়জন শেয়ার করছে। সবাই কিপটাম করেন আপনারা, ফ্রি ক্লাস করে খায়া যান ফ্রি, কিন্তু আমাদেরকে কিছু উপহার দেন না। হ্যাঁ, মানে টিচারকে তো কিছু গিফট করা উচিত আপনাদের, আর নাহলে গিফট পাঠান, তাই না? গিফটও পাঠাবেন না, আবার ইয়েও করবেন না। আর যারা একদম নতুন আমাদের এখানে যুক্ত হয়েছেন, আমি তাদের জন্য একটু আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিচ্ছি। আর টেলিগ্রামের ব্যাপারে একটু কথা বলি। টেলিগ্রামে যারা যুক্ত হন নাই বা যুক্ত হতে পারতেছেন না, তাদের জন্য একটু ইনস্ট্রাকশন দিই। টেলিগ্রামের ব্যাপারটা হচ্ছে, আপনাকে যে লিঙ্ক আমরা দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করলে আপনি টেলিগ্রামে ডিরেক্ট যুক্ত হতে পারবেন। কিন্তু আপনারা যে কারণে যুক্ত হতে পারছেন না, সেই কারণটা হচ্ছে যে আপনারা
ওই নিজস্ব টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই, আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকার ফলশ্রুতিতে আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারছেন না। আমাদের প্রত্যেক দিনের পিডিএফ আমরা প্রতিদিন দিয়ে দেই, জানেন, প্রতিদিনের পিডিএফ প্রতিদিন দিয়ে দেই, প্রতিদিনের পিডিএফ আমরা প্রতিদিন আপনাদেরকে দিয়ে, প্রতিদিন ক্লাস হয়, এখন ক্লাস হচ্ছে 9টায় আবার ক্লাস হবে, হ্যাঁ, প্রতিদিনের পিডিএফ আমরা প্রতিদিন দিয়ে দেই। আমি এখন এই যে লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং হচ্ছে যে এই যে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, হ্যাঁ, এই যে টেলিগ্রামের অ্যাকাউন্ট খুলে নেন, অ্যাকাউন্ট খুলে নিলে আপনারা টেলিগ্রামে যুক্ত হতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাই। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? এইটা বলতে না পারলে আপনারে একবারে মনে করেন যে এখান থেকে ছুঁড়ে ফেলে দেয়া হবে চাকরির প্রিপারেশান থেকে, ঠিক আছে, চাকরির প্রিপারেশান থেকে ছুঁড়ে ফেলে দেয়া হবে। বলেন, বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? বলতে হবে, দেখি দ্রুততম সময়ে কত দ্রুত আনসার করতে পারেন সেটার উপরে ডিপেন্ড করছে। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? বলেন। দেখেন, 80 সাল 82 সাল হবে না, এই দুটো আমরা আগেই বাদ দিলাম, এই দুইটার ভিতরে আনসার হবে বাংলাদেশ 72 সালে কমনওয়েলথের সদস্য লাভ করে। কমনওয়েলথ কি আমি বলছি? ব্রিটিশ সাম্রাজ্যের আন্ডারে যতগুলো, মানে যে ব্রিটিশ বলি না, ব্রিটিশের আন্ডারে যতগুলো দেশ ছিল সেই দেশগুলো যখন আলাদা আলাদাভাবে স্বাধীন হয়ে যায়, সেই ব্রিটিশ আন্ডারে থাকা, ব্রিটিশ সাম্রাজ্যের আন্ডারে থাকা দেশগুলোকে একসাথে নিয়ে ব্রিটিশ কমনওয়েলথ নামের একটা সংগঠন তৈরি করা হয়। পরবর্তীতে সেটা কমনওয়েলথ নামের এই সংস্থাটা চালু আছে এখনও, মানে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত। যেমন ভারত ব্রিটিশ সাম্রাজ্যের আন্ডারে ছিল, কমনওয়েলথের সদস্য। বাংলাদেশ ছিল কমনওয়েলথের সদস্য। পাকিস্তান ছিল কমনওয়েলথের সদস্য। পাকিস্তান এই বাংলাদেশ 72 সালে যখন কমনওয়েলথের সদস্য পদ পায়, পাকিস্তান রাগ করে কমনওয়েলথ ত্যাগ করে, পরে আবার ঠেলায় পড়ে পাকিস্তান কমনওয়েলথে যুক্ত হয়। কি হয়? ঠেলায় পড়ে কমনওয়েলথে যুক্ত হয়। ঠিক আছে, আনসার করেন দেখি এবার, বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতিসংঘ থেকে যা প্রশ্ন আসবে সবগুলা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, জি, যারা সালাম দিয়েছেন একসাথে উত্তর দিয়েছি, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, একসাথে উত্তর দিয়েছি। জাতিসংঘ থেকে যত প্রশ্ন আসবে সবগুলাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, জাতিসংঘ থেকে যতগুলো প্রশ্ন আসবে সবগুলো। তাহলে আমরা এগুলা সব দেখে ফেললাম। 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে। কত সালে? 1974 সালে সদস্য পদ লাভ করে এবং 1972 সালে কমনওয়েলথ। তাহলে আমরা এখান থেকে দুইটা প্রশ্নের আনসার পাইলাম। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। জাতিসংঘের কার্যকরী সভা কোনটি? বলেন তো এটা। জাতিসংঘের কার্যকরী সভা কোনটি? জাতিসংঘের কার্যকরী সভা কোনটি? আনসার করেন দেখি, আনসার করতে পারেন কিনা। জাতিসংঘের কার্যকরী সভা কোনটি? দেখি আপনারা কি আনসার করছেন, আপনাদের আনসারগুলো আমি পড়ার চেষ্টা করি। আমার বাড়ি নাটোর জেলায়। আমার বাসা হচ্ছে নাটোর জেলায়। দেখেন, আমি এটা নিয়ে একটু গল্প করি। দেখেন আপনারা, না সচিবালয় না, দেখেন সাধারণ পরিষদের কাজ কি? জাতিসংঘে যে 193টা সদস্য দেশ আছে, এই 193টা সদস্য দেশ সবাই মিলে বছরে একবার যে সভাটা হয়, ওই যে দেখেন না, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী থাকেন বা যিনি অন্তর্বর্তীকালীন সরকার থাকে, তিনি ওই যে বক্তব্য রাখেন জাতিসংঘে। এই সময়টা হচ্ছে কি, এই সময়টা 193টা দেশ ওই যে সভা বসে, সাধারণ সভা, এখানে সাধারণ ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়, বাট হাই লেভেলের ব্যাপার নিয়ে আলোচনা করা হয় না। এখন দেখেন, এরপরে যদি আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সচিবালয়ের কাজ কি? সচিবালয়ের কাজ হচ্ছে, জাতিসংঘের সচিবালয়ের কাজ হচ্ছে অফিসিয়াল কাজ। জাতিসংঘের যত কর্মকর্তা এবং যারা কর্মচারী আছে, এই কর্মকর্তা এবং কর্মচারীরা সবাই মিলে
যে প্রতিষ্ঠান থাকে সেটাকে সচিবালয় বলা হয়। মানে জাতিসংঘের তো বিভিন্ন জন কর্মকর্তা, যেমন বাংলাদেশে নিয়োগ দেওয়া আছে, ভারতের নিয়োগ দেওয়া, বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া আছে, এদের সবার সমন্বিত অফিস হচ্ছে জাতিসংঘের সচিবালয়। একজন মহাসচিব থাকে এখানে। এখন মহাসচিব হচ্ছে অ্যান্তনিও গুতেরেসে। এখন দেখেন এর আগে ছিল বান কি মুন, তার আগে ছিল কফি আনান, এইভাবে ছিল। তাহলে এই যে এরা আছে, এর এই কাজ হচ্ছে। অসি পরিষদ এখন অকার্যকর। এটা হচ্ছে পৃথিবীর যেই দেশগুলো স্বাধীনতা লাভ করে নাই সেই দেশগুলোকে স্বাধীন হতে সাহায্য করাই ছিল অসি পরিষদের কাজ। 90-এর দশকের পরে, মানে 1990 সালের পরে এইটার হচ্ছে যে কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে। এখন দেখেন জাতিসংঘের মেইন কাজ যারা করে এই নিরাপত্তা পরিষদ, এর সদস্য সংখ্যা হচ্ছে 15টি। স্থায়ী সদস্য হচ্ছে স্থায়ী সদস্য হচ্ছে 5টি দেশ, আর হচ্ছে যে অস্থায়ী সদস্য হচ্ছে 10টি দেশ। এই 5টা দেশ ভেটো প্রদান করার ক্ষমতা রাখে। ভেটো অর্থ হচ্ছে আমি মানি না। এখানে কয়টা তথ্য শিখলাম আমরা? 10টার বেশি। 1, 2, এখানে মহাসচিবের 3টার নাম বললাম, তাহলে 5, 6, 7, 8, 9, 10টা তথ্য আমরা মোটামুটি জানলাম। তাহলে উত্তর হবে কি? নিরাপত্তা পরিষদ। এরাই মূলত জাতিসংঘের নীতি নির্ধারক। এরাই জাতিসংঘ। এই যে 193 জন সাধারণ সদস্য আছে, এনারা যদি একদমই কোনো বিষয়ে নাকচ করে দেয়, একদম কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়েও ফেলে, ধরেন এই 193 জনের ভিতরে 190 জন কোনো সিদ্ধান্তে হ্যাঁ বলে দিয়েছে, বলছে হ্যাঁ যুক্ত হয়েছে, কিন্তু এই 5 জনের ভিতরে একজন যদি ভেটো দেয়, তাহলে কি হলো? এই কাজ আর হবে না। 5 জন একমত হইলেই ওই কাজ হবে। তার মানে সকল ক্ষমতা, ওই জাতিসংঘ কেন্দ্রিক সকল ক্ষমতা এই 5 জন ভেটো প্রদানকারী স্থায়ী সদস্য যারা, তাদের হাতে। এরা হচ্ছে নিরাপত্তা পরিষদের অন্তর্ভুক্ত। ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ভৌগোলিক গুরুত্বপূর্ণ কোন একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে? এই প্রশ্ন এর আগেও একদিন করাইছি। আমি বললাম না যে আপনারা যখন 1 সপ্তাহ বা 5-7 দিন ক্লাস করা হয়ে যাবে, তখন আপনারা দেখবেন যে আপনি কিছুটা ক্যাপাবল হচ্ছেন। আপনি কি হচ্ছেন? কিছুটা ক্যাপাবল হচ্ছেন। আপনি 2-একটা আনসার করতে পারছেন, বা আপনার কাছে কমন মনে হচ্ছে। কেন? কারণ নিবন্ধন প্রাইমারিতে কোশ্চেন কি হয়? রিপিট হয়, এবং এই রিপিটেড কোশ্চেনগুলো কি হচ্ছে? এই যে আমরা পাচ্ছি। এই প্রশ্নটা 2 দিন আগে, গতকালকে তার আগের দিন এই কোশ্চেন সলভ করানো হয়েছে। বলেন তো, আজকে না পারলে কপালে দুঃখ আছে? ঠিক আছে, আজকে না পারলে কপালে দুঃখ আছে। হ্যাঁ, এটা প্রাইমারিতে আসছিল না? আচ্ছা, গুড। দেখছেন এই প্রশ্নগুলো কত গুরুত্বপূর্ণ। আপনারা এই প্রশ্নগুলো মনে করেন যে হেলায় হারিয়ে ফেলেন, কিন্তু অরিজিনালি এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। আমি পরশুদিন এটা করাইছি। দেখেন, এই যে আমি একটা মানচিত্র আঁকি, যদিও ভালো হবে না মানচিত্র, এখন না আঁকতে আঁকতে এমন একটা অবস্থা হয়েছে, এই স্মার্ট বোর্ড কিনে প্রযুক্তি আসলে মানুষকে এই খোঁড়া বানায় দিচ্ছে। হ্যাঁ, আমি আগে খুব সুন্দর মানচিত্র আঁকতে পারতাম এবং নিজে এঁকেই পড়াইতাম, এখন একদম বাজে হয়, পারি না আঁকতে, ভুলে গেছি। তো দেখেন, এটা হচ্ছে যে বাংলাদেশে এইভাবে গেছে, পশ্চিম থেকে পূর্ব দিকে বাংলাদেশের উপর দিয়ে এই রেখাটা ঠিক এইভাবে গেছে। ঠিক আছে, এই রেখাটা বাংলাদেশে যে দিক দিয়ে প্রবেশ করেছে সেটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা। হ্যাঁ, চুয়াডাঙ্গা জেলা, এবং যে দিক দিয়ে বের হয়েছে এটা হচ্ছে কুমিল্লা। তাহলে এটা হচ্ছে কুমিল্লা জেলা। তাহলে দেখেন, চুয়াডাঙ্গা জেলা দিয়ে ঢুকছে এবং কুমিল্লা জেলা দিয়ে বের হয়ে গেছে। তাহলে কোন জেলা? চুয়াডাঙ্গা জেলা দিয়ে ঢুকে কুমিল্লা জেলা দিয়ে বের হয়ে গেছে। সবাই আনসার করেন। শুনেন, আমি আপনাদেরকে বলি, দেখেন যে যারা আনসার করছে এরাই বারবার ঘুরে ফিরে আনসার করছে। যারা ক্লাস কিন্তু দেখছেন 100-র উপরে মানুষ, কিন্তু সবাই কিন্তু আনসার করছেন না। এইটার ভুক্তভোগী কিন্তু আপনারা হবেন। কেন ভুক্তভোগী হবেন একটু বলি। দেখেন, শুধুমাত্র এই যে ক্লাস আপনি চোখে দেখে যাচ্ছেন, এটা আপনার কাছে খুব একটা এফেক্টিভ হবে না। আপনার কাছে এই ক্লাসটা তখনই এফেক্টিভ হবে এই কোশ্চেনের আনসারগুলো যখন আপনি কি করবেন, যখন আপনি এই কোশ্চেনের আনসারগুলো লিখবেন। তাইলে কি হবে? লিখলে আপনার মুখস্থ থাকবে। আপনি যে কমেন্ট করছেন না বা লিখছেন না, এটা শুধু ক্লাস দেখে যাচ্ছেন, চুপ করে হয়তো ক্লাস অন করে দিয়ে শুধু দেখতেছেন, এটা আপনার 5 পয়সার কাজেও দিবে না। বাস্তবতা যেটা বলছি, এটা আপনি এই কমেন্টসে যখন আপনি আনসারগুলো লিখবেন, তখন এই আনসারগুলো আপনার মনে থাকবে, মুখস্থ হবে। এই যে আমি মানচিত্র দিয়ে বোঝাইলাম, এটা আপনার কি হবে? এটা আপনার মনে থাকবে।
আর যখনই আপনি হ্যাঁ 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 গুড, আর যখনই আপনি লিখবেন না শুধু দেখবেন, এটা 5 পয়সার কাজেও আপনার দিবে না, শুধু হা করে তাকায় থেকে দেখবেন আর 1 ঘন্টা সময় নষ্ট হবে, এছাড়া খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না এই ক্লাসগুলো করে। হ্যাঁ, এই জন্য কী করবেন, এই হচ্ছে যে ওই গ গ ক খ ক ক ক এগুলা না লিখে এই এই এরকম না চিল্লায় হচ্ছে যে যেটা আনসার হবে সেই আনসারটা হচ্ছে যে লিখবেন, কর্কট ক্রান্তি পুরোটাই লিখবেন। তাইলে কি হবে, ওই কর্কট ক্রান্তিটা আপনার মাথায় গেঁথে যাবে যে বাংলাদেশের মধ্যে দিয়ে একটা রেখা গেছে যেটারে কর্কট ক্রান্তি বলা হচ্ছে। আনসারগুলো আপনার মুখস্থ হয়ে যাবে, আর আপনি যখন ইয়ে করবেন না তখন এটা কিছুই হবে না, লাভ হবে না 5 পয়সা। দেখেন 12 সালে ইউনিসেফে, আচ্ছা এটা সাম্প্রতিক প্রশ্ন বাদ গেল, এশিয়ার নোবেল খ্যাত রামেন ম্যাগসেস বলা হয় 2012 সালে বাংলাদেশ থেকে পুরস্কৃত হয়েছে কে, এটাও তৎকালীন সময়ের রিসেন্ট কোশ্চেন, এটাও রিসেন্ট। আচ্ছা সুনামির কারণ কি, গতকালকে মনে হয় সলভ করাইছিলাম, দেখি আজকে 1 মিনিটের মধ্যে আনসার করতে পারা লাগবে। ম্যাথের সলভ রাত 9টায় হয়। এই দেখেন যারা নতুন আমাদের এই পেজে একদম নতুন তাদের উদ্দেশ্যে বলছি, এই আমাদের পেজে প্রতিদিন 2টা ক্লাস হয় ফ্রি। হ্যাঁ, 2টা ক্লাস হয় ফ্রি। একটা হচ্ছে যে জিকে ক্লাস হয় 7টা 30 মিনিটে, 7টা 30 মিনিটে, আর গণিত ক্লাস হয় 9টায়। কয়টায়? 9টায়। এই গণিত ক্লাসটা অল্টারনেট হয়, গণিত ক্লাস একদিন গণিত হয়, একদিন হচ্ছে যে আপনার ইয়ে হয়। তবে আরেকটা ক্লাসও চলে, এটা হচ্ছে যে ইংরেজি ক্লাস চলে, ইংরেজি কোশ্চেন সলভ হয়। এটার টাইমটা বলে দেওয়া হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে, এটা টাইম নির্দিষ্ট নাই, এটার টাইম বলে দেওয়া, আসলে 2টার বেশি ক্লাস একদিনে নেওয়া সম্ভব হয় না। ঠিক আছে, এই রাত 9টায় গণিত ক্লাস হয়, আজকেও হবে, প্রতিদিনই রাত 9টায় ক্লাস হয়। তবে ইংরেজি ক্লাসটা কখনো কখনো রিপ্লেস হয়, কি হয়, রিপ্লেস হয়, কখনো জিকের কাছে রিপ্লেস হয়, কখনো, এটা টেলিগ্রাম গ্রুপে বলে দেওয়া হয়। আচ্ছা আমি একটা কাজ করে দিই, টেলিগ্রামের লিঙ্কটা দেখছেন, আপনাদের বলছিলাম না যে প্রশ্ন রিপিট হয়, এই যে এটা গতকালকে আনসার করছিলাম, দেখেন ম্যাক্সিমাম যে কটা করাইলাম 50%-এর বেশি কোশ্চেন কি হচ্ছে, রিপিট হচ্ছে। আমি একটু আপনাদেরকে লিঙ্কটার ইয়েতে দিয়ে দিই, ওইটার নাম কি বলতেছে, ওই যে ভুলে গেলাম, ক্যাপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান, তাইলে আপনারা লিঙ্কে ক্লিক করলেই জয়েন হয়ে যেতে পারবেন। ক্যাপশনের লিঙ্কটা দিয়ে দিই, ক্যাপশনের সাথে লিঙ্কটা অ্যাড করে দিই, ক্যাপশনের সাথে লিঙ্ক অ্যাড করে দিলাম। এই যে টেলিগ্রামের লিঙ্ক ক্যাপশনে দিয়ে দিছি, ক্যাপশনে এখন ক্লিক করলে টেলিগ্রামের লিঙ্ক পাবেন। দেখেন, যুক্ত হন, সবাই যুক্ত হয়ে যান, যারা নতুন একদম তারা ওখানে যুক্ত হন, তাহলে রেগুলার ক্লাসের আপডেটটা আপনারা পাবেন এবং ক্লাসের নোটিফিকেশান পাবেন। অনেক সময় মনে থাকে না আমাদের যে ক্লাস আছে, হ্যান ত্যান মনে থাকবে। দেখেন এটা কি, গতদিনও পড়িয়েছি, এটা আর আজকে ব্যাখ্যা করছি না। সমুদ্রের তলদেশে ভূমিকম্প স্বাভাবিক, এটা তো এমনি বোঝা যাচ্ছে। ধরেন সমুদ্রের তলদেশটা এরকম, এর ওপরে মনে করেন পানি, এই পারে মনে করেন কক্সবাজার, হ্যাঁ এই পার মনে করেন কি বাজার, কক্সবাজার, বিভিন্ন রকম হোটেল টোটেল বিল্ডিং, মনে করেন এরপরে এরকমভাবে পানি। এখন এই পানিতে সমুদ্রে যখন ইয়ে হবে, ভূমিকম্প হবে, তখন কি মাটিটা এরকম হেলে যাবে না? তাহলে যখন এই মাটিটা এইরকম হয়ে যাবে তখন কি হবে, স্বাভাবিকভাবে এই সব পানি এদিক চলে আসবে না, সব পানি এদিক চলে আসবে না, সব পানি এদিক চলে আসবে না। আবার যখন এই সোজা হয়ে যাবে, এটা যখন আবার দেখা গেলো সোজা হয়ে যাবে, তখন আবার কি পানিগুলা নেমে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে পানিগুলা সমুদ্রে যখন ভূমিকম্প হয়, ধরেন এটা সোজা ভূমি সমুদ্রের তলদেশ, এরম করলে তো পানি সব এদিক গড়ে আসবে, তখন জনপদ প্লাবিত হবে, আবার এরম করবে পানি আবার সব নেমে চলে যাবে, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, তাহলে সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে কি হয়, সুনামি। এখান থেকে কিন্তু আরও প্রশ্ন হতে পারে, সুনামি কোন ভাষার শব্দ, এটা হচ্ছে জাপানি ভাষার শব্দ, বলে দিয়েছিলাম। সুনামি বানানটাও গুরুত্বপূর্ণ, এস দিয়ে শুরু হয় না, এটা টি দিয়ে শুরু হয়, টি সুনামি হয়। ঠিক আছে, এটাও মনে রাখতে হবে। আচ্ছা এখন দেখেন নারিকা 1, এটা কি, আমি গতদিনও বলেছিলাম যে এই যে উন্নত জাতের যে ফসলগুলো আছে বা ফসল বহুমুখীকরণের যে টপিকটা আছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এমন অনেক ধান আছে আপনি চাউল দিয়ে ভাত খান প্রতিদিন, ওই ধানের নাম জানেন না। যেমন হিরাটম আছে, তারপরে উপসি আছে, তারপরে হচ্ছে যে আপনার ওই যে ইরিশাইল, ব্রিশাইল, এরকম মেলা ধান আছে।
হ্যাঁ, যেগুলোর নাম আপনারা জানেন না। মেলা আলু আছে, জাতের নাম জানেন না, খায়া ফেলাচ্ছেন হল্যান্ডার আর দেশি আলু মনে করে। এরপরে মনে করেন যে অনেক গম আছে, নাম জানেন না। কলা আছে, এক একটা এক এক রকম সাইজ, আপনারা নাম জানেন না কিন্তু খাচ্ছেন। কি নাম? অমুকটা সাগর কলা, অমুকটা সবরি কলা, এগুলা কয়েকটার নাম জানেন কিন্তু অরিজিনাল নাম যেগুলো সেগুলো জানেন না। যেমন এই যে নারিকা এক, এটা হয়তো আপনার এলাকায় কোনো একটা স্থানীয় নামে পরিচিত। এটা কি সেটা বলেন। এখানে অপশন দিয়েছে খরা সহিষ্ণু গম, খরা সহিষ্ণু ধান, উন্নত জাতের কলা, উন্নত জাতের পেয়ারা। বলেন, বলতে পারছেন কিনা দেখি। খরা সহিষ্ণু কলা। এই লাইভটা আবার শেয়ার দেন তো, আমাদের ক্লাস শুরু করা প্রায় আধা ঘন্টা হয়ে যাচ্ছে। একটু লাইভটা শেয়ার করেন সবাই, লাইভটা শেয়ার করে দেন। একটু লাইভটা শেয়ার করেন, কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করেন। লাইভটা একটু শেয়ার করে দেন। হ্যাঁ, গলা টলা একদম বসে গেছে, কি যে হইতেছে ভিতরে। তাহলে এটা কি আপনারা দেখে অনেকে আনসার করতেছেন, উন্নত জাতের। আচ্ছা দেখেন, আমি বলি, এটা হচ্ছে উন্নত জাতের ধান। অনেকেই বলতেছেন, অনেকে চুপ করে আছেন। উন্নত জাতের কি? উন্নত জাতের একটা ধান। এই ধানটার কাজ কি? এই ধান হচ্ছে খরা সহিষ্ণু, মানে এটা খরা, উন্নত জাতের খরা সহিষ্ণু ধান। এই ধান মানে খরার সময়, মানে যখন অনাবৃষ্টি হয় এবং প্রচুর পরিমাণ রোদ হয়, সেই সময় কি নিজেকে এই ধানটা হচ্ছে নিজেকে ইয়ে করতে পারে, বাঁচিয়ে টিকিয়ে রাখতে পারে সেই খরা সহিষ্ণু পরিবেশে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা পরের কোশ্চেনে চলে যাই সলভ করতে। ইউএনআইএক্স, ইউনেক্স বলে, এটা কি বলেন তো? ইউএনআইএক্স এক ধরনের সফটওয়্যার, এক ধরনের অপারেটিং সিস্টেম, এক ধরনের গ্রাফিক্স, এক ধরনের প্যাকেজ। এটা তো অনেকে বুঝাইতে আবার বিপদ হয়ে যাবে। দাঁড়াও, বলেন দেখে এটা আনসার করতে পারেন কিনা। ইউনিক্স কি? আচ্ছা, আমি একটু সহজে আপনাদেরকে বোঝাই। হ্যাঁ, দেখেন, আপনাদের মোবাইল কিন্তু দুই ধরনের হয়, জানেন? স্মার্টফোন দুই ধরনের হয়। স্মার্টফোন কয় ধরনের হয়? দুই ধরনের হয়। একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, একটা হচ্ছে, দুই নম্বর হচ্ছে আইওএস। হ্যাঁ, আইওএস বলে অপারেটিং সিস্টেম। ওএস মানে আইওএস মানে অ্যাপেলের অপারেটিং সিস্টেম। তো এইটা কি, আপনারা যে ফোনগুলো মানে আইফোন বাদে যে ফোনগুলো ব্যবহার করেন, সেই ফোনগুলো অপারেট করে বা সেই ফোনগুলো চলে হচ্ছে আইওএস দিয়ে। আর যেগুলো আপনারা স্বাভাবিক সাধারণ ফোন ব্যবহার করে, স্যামসাং থেকে বলেন, যাই আছে আইফোন বাদে যত ফোন মার্কেটে আছে, আইফোন আরও যে কিছু ফোন আছে ওইগুলো তো আবার ওই ইয়ারফোন, ওইটা বাদ, মানে নর্মাল যে ফোন ব্যবহার করি সেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন। এই অ্যান্ড্রয়েড ভার্সনের ফোন এটা কি অপারেট করে? অ্যান্ড্রয়েড সিস্টেম। আর এই আইফোন অপারেট করে হচ্ছে কি? আইফোন অপারেট করে হচ্ছে ইয়ে। এখন আপনাদেরকে কাছে সহজ হবে। তাহলে এই দুইটা ফোন দুই ধরনের অপারেটিং সিস্টেম চলে। এই কম্পিউটারেও এইটা একটা অপারেটিং সিস্টেম ছিল। এটা শুরুর দিকে 70 দশকে, কত 1970 সালের দিকে কম্পিউটারগুলো এইটা দিয়ে অপারেট করে। এখন তো উইন্ডোজ দিয়ে করা হয়। হ্যাঁ, এটা কি করা হয়? উইন্ডোজ দিয়ে। ঠিক আছে, এটি একটি কি সিস্টেম? অপারেটিং সিস্টেম। এটা কি করে? কম্পিউটারকে অপারেট করতো আগে, এখন তো উইন্ডোজ চলে। আচ্ছা, এরপরে ডটার অফ পাকিস্তান বলা হয় কাকে? বলেন, ডটার অফ পাকিস্তান।
বলা হয় কাকে? এটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখনকার জন্য খুব গুরুত্বপূর্ণ। ডটার অফ পাকিস্তান। দেখেন যাকে বলা হচ্ছে এখানে সবাই গুরুত্বপূর্ণ। শিরিন এবাদি গুরুত্বপূর্ণ, নূরজাহান গুরুত্বপূর্ণ, বেনজির ভুট্টো গুরুত্বপূর্ণ, এখানে সবাই গুরুত্বপূর্ণ। এর ভিতরে মালালা ইউসুফজাইও গুরুত্বপূর্ণ। এনাদের ভিতরে মালালা ইউসুফজাই হচ্ছে কি পেয়েছে? ইনি হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছে। ইনার কাজ ছিল পাকিস্তানে কট্টরপন্থী মুসলিম যারা আছে, মুসলিম জাতিগোষ্ঠী, এই মুসলিম জাতিগোষ্ঠীদের মধ্যে নারী শিক্ষার অগ্রগতি একদমই ছিল না। নারীদেরকে শিক্ষা থেকে দূরে রাখা হতো, নারীদেরকে বাইরে আসতে দেওয়া হতো না। নারী শিক্ষার অগ্রদূত হিসেবে এই মালালা ইউসুফজাইকে কি করা হয়? মালালা ইউসুফজাই কাজ করেন এবং নারীদেরকে শিক্ষার ব্যবস্থা করে দেন এবং নারীদেরকে তাদের সঠিক প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য তিনি আন্দোলন করছিলেন, যার ফলশ্রুতিতে তাকে ডটার অফ পাকিস্তান উপাধি দেওয়া হয় ভারতের আইনসভার মাধ্যমে। আইনসভায় এটা বিল উত্থাপিত হলে পরে ভারতের সরকার, পাকিস্তানের সরকার কি করে? মালালা ইউসুফজাইকে ডটার অফ পাকিস্তান হিসেবে আখ্যায়িত করে এবং তিনি পরবর্তীতে এই কাজের জন্য নারী শিশুদের শিক্ষা অগ্রগতির জন্য নোবেল পুরস্কার পায়। হ্যাঁ, মালালা ইউসুফজাই ওনার নাম, ঠিক আছে? মালালা ইউসুফজাই। আচ্ছা, ইনাকে কিন্তু এই যে হাদিকে যেভাবে শ্যুট করা হলো না, ইনাকেও শ্যুট করা হয়েছিল, আল্লাহ ওনারে বাঁচাই দিছে, তাই এই পাত দিয়ে ঢুকে এই পাত দিয়ে বের হয়ে গেছিল গুলি, ঠিক আছে? ব্রাশ ফায়ার করছে, বিচ্ছিন্নতাবাদীরা করছিল। ইনসোমনিয়া কি? এই প্রশ্নটার উত্তর প্রথম দিন করিয়েছিলাম। বলেন ইনসোমনিয়া কি? ইনসোমনিয়া কি বলেন? চোখের রোগ কি? চোখের রোগ হতে পারে স্নায়ু, হচ্ছে ছানি পড়া। স্নায়ু রোগ কি হতে পারে? স্নায়ুবিক রোগ, মানে কাজ করতেছে না মাথা, বা স্নায়ুজনিত রোগ, যেটা আপনার মেন্টাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম টাইপের রোগ এটা, ঠিক আছে? তাহলে আর এরপরে কোনোটাই না, এটা উত্তর বলতেছে। তাহলে কোনোটাই না, এটাও হবে না। তারপরে স্নায়ু রোগও হবে না। স্নায়ু রোগ স্ট্রোক হতে পারে, স্নায়ুর হচ্ছে আঘাতজনিত রোগ স্ট্রোক হতে পারে, এরকম। চোখের রোগও হবে না। ইনসোমনিয়া। আমি প্রথম দিন ফার্স্ট টাইম ক্লাস করছি, অনেক ধন্যবাদ। প্রথম দিন আমি বলে দিয়েছিলাম এটার আনসার, দেখি বলতে পারেন কিনা আপনারা। প্রথম দিন আমি বলে দিয়েছিলাম। আমার এই ফোনটা এখানে কোনোভাবে রাখার ব্যবস্থা হতে, কমেন্ট পড়তে হলে নিচের দিকে তাকাইতে হয়। মানুষ বলবে যে স্যার নিচের দিকেই তাকায় আছে, কথা বলে না। মানে আমি আপনাদের কমেন্টসগুলো নিচ থেকে পড়ি, দেখি একটা মনিটরের ব্যবস্থা করতে হবে এখানে। ফ্রি ক্লাস তো প্রায় 1-1.5-2 বছর পরে নিচ্ছে, আগে নিতামই না ফ্রি ক্লাস একদমই। আচ্ছা, এটাই কি বলা হচ্ছে? নিদ্রাহীনতা। এটা নিয়ে বাড়তি কথা বলার কিছু নাই, শেষ করে দিয়েছিলাম। এরপরে দেখেন বাংলাদেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি কোথায় গড়ে তোলার কথা রয়েছে? বলেন। মংলা অলরেডি সমুদ্র বন্দর আছে, কুতুবদিয়া হচ্ছে বাতিঘর আছে, বাতিঘর ছিল এক সময়। তারপরে হাতিরদিয়া বা যে হাতিয়া বলা হয় ওটা নাই, ওইটা ওখানে হচ্ছে হান্নান মাসুদের এলাকা, নাকি সমন্বয়ক বন্দর হান্নান। আচ্ছা, এই তো বারবার বলে দিচ্ছি, ক্লাস হয় হচ্ছে 2টার সময়ে, সন্ধ্যা 7টায় সাধারণ জ্ঞান আর রাত 9টায় হচ্ছে গণিত। আর এর মধ্যে ইংরেজি ক্লাসও হয়, ইংরেজি ক্লাস বলে দেওয়া হয় যে কখন হয়। আর ক্লাস মানে যখনই হোক, ক্লাস সরাসরি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে হবে। এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই যে লাইভ দেখছেন, লাইভের ক্যাপশানে আছে, ক্লিক করলে অটোমেটিক টেলিগ্রামে যুক্ত হবেন, ঠিক আছে? করলে ক্লাসে অটোমেটিক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন, সবাই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিচ্ছে। আচ্ছা, এখন আমি আবার দিচ্ছি, আরেকবার দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। যারা যুক্ত হননি দ্রুততম সময়ে যুক্ত হন। এই যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিলাম। হ্যাঁ, না এখানে নোটিফিকেশান সবার কাছে তো যাবে না। ক্লাস শুরু হলে আমাদের ফলোয়ার, আমার পেজের ফলোয়ার প্রায় 1,95,000, 1,95,000 জনের কাছে তো এই নোটিফিকেশান যায় না, তাই না? এটা তো কিছু করার নাই। টেলিগ্রামে যুক্ত হবে। হ্যাঁ, পিডিএফও টেলিগ্রাম গ্রুপেই দিয়ে দেওয়া হয়, টেলিগ্রাম লাগবেই, কারণ টেলিগ্রাম গ্রুপ ছাড়া হবে না। ক্লাস শেষেই পিডিএফ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? ক্লাস শেষ করার পরে পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয়। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দিয়ে দেই আমরা, প্রত্যেকটা ক্লাসে টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দিয়ে দেই। বাংলার দেওয়া হয়, এই বাংলা বলছি, ওই জিকের দেওয়া হয়, গণিতের দেওয়া হয়, ইংরেজির দেওয়া হয়, সবগুলো দেওয়া হয়, ঠিক আছে?
তাহলে এটার আনসার কি হবে বলেন তো? কি হবে বলেন? মাতার বাড়ি, তাই না? আচ্ছা, এটাতে নোট আছে, মাতার বাড়ি হচ্ছে পরবর্তীতে সোনাদিয়া দ্বীপে হচ্ছে যে এটা করা হয়, যাই হোক বাদ দেন। কোনটি ল্যাটিন আমেরিকাতে? আচ্ছা এটা দেখাই, বলেন তো কোনটি ল্যাটিন আমেরিকার দেশের অন্তর্ভুক্ত নয়? বলেন কোনটি ল্যাটিন আমেরিকার দেশ, মানে আমেরিকা মহাদেশের ল্যাটিন আমেরিকা বলা হয় একটা অংশকে, সেটার। বলেন। হ্যাঁ, অ্যাকাউন্ট খুলে নিন, সবাই অ্যাকাউন্ট খুলে নিন। দেখেন এইখানে লাতিন আমেরিকার কোনো দেশ নাই, সোজা বাংলা ভাষায় আমেরিকার উত্তর দক্ষিণ অংশের যে যারা বসবাস করে এবং যাদের ভাষা ল্যাটিন ভাষা আর কি, আমরা লাতিন বলছি, ল্যাটিন ভাষা, তারা হচ্ছে যে মূলত, এগুলো অনেকগুলো দেশ আছে, এগুলা মানে এই ক্লাসে তো আলোচনা করা সম্ভব না, এগুলা হচ্ছে যে থিওরির ক্লাস, যখন পেইড ব্যাচে ভর্তি হবেন তখন এগুলো পড়ানো যাবে আর কি। তো এই লাতিন আমেরিকার দেশ, মানে লাতিন ভাষায় যারা কথা বলে তাদেরকেই লাতিন আমেরিকার দেশ বলা হচ্ছে, কয়েকটা বেশ কিছু দেশ, তবে এখানে নাই। আচ্ছা, রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন? ইনি একমাত্র বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি পরপর দুইবার মানে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছে। বলেন কততম রাষ্ট্রপতি ছিল? দেখি বলতে পারেন কিনা এটা, কততম রাষ্ট্রপতি ছিল? দেখেন আমি এটা বলি, উনি হচ্ছে 20তম রাষ্ট্রপতি ছিল এবং 21তম রাষ্ট্রপতি ছিল, দুইটাই। প্রথম মেয়াদে হচ্ছে 20তম রাষ্ট্রপতি এবং দ্বিতীয় মেয়াদে 21তম রাষ্ট্রপতি হিসেবে উনি দায়িত্ব পালন করেছিল। পরপর দুইবার উনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 21, 20, 21 দুইটাই হবে, একটা বললে হবে, আগেরটা বলা লাগবে না। 21তম 20তম দুইটাই উনি ছিলেন। আচ্ছা, কোন তারিখে উত্তর গোলার্ধের দিন সবচাইতে বড় হয় এবং রাত সবচাইতে ছোট হয়? এই কয়েকদিন আগে এই দিনটা গেল, বলেন তো দেখি, কয়েকদিন আগে এই দিনটা গেছে, দেখি এটা যদি না বলতে পারছেন। বলেন কোন তারিখে উত্তর গোলার্ধের দিন সবচাইতে বড় এবং রাত সবচাইতে ছোট হয়? এটা এখানে একটু ক্যাচাল আছে, সবাই পারবে না এটা, হ্যাঁ একটু ক্যাচাল আছে এখানে, এখানে পড়ানোর বিষয় আছে। দেখি বলেন তো পারেন কি না। আপনারা কি আনসার করছেন দেখি আমি একটু। দেখেন এই যে 21 মার্চ আর হচ্ছে যে 23 সেপ্টেম্বর, এই দিনটা হচ্ছে দিন রাত সমান হয় সব জায়গায়, দিন রাত সমান হয়, কিন্তু এখানে বলছে কি দিন সবচাইতে বড় এবং রাত সবচাইতে ছোট, এই দিনটা কবে হয় বলেন? আর 22 ডিসেম্বর আছে, 22 ডিসেম্বর এর ঠিক উল্টাটা হয়। হ্যাঁ, 22 ডিসেম্বর এর ঠিক উল্টাটা হয়, রাত বড় হয় দিন ছোট হয়, ঠিক আছে? 22 ডিসেম্বর এটা রাত বড় হয় দিন ছোট হয়, এখানে যেটা আছে সেটার থেকে ওইটা উল্টা হয়। তাহলে এটা কবে বলেন তো? 21 জুন। হ্যাঁ গুড, 21 জুন হবে আনসার। তাহলে এখান থেকে আমরা কয়েকটা জিনিস শিখলাম, দিন রাত সমান 2 দিন হয়, সেটা হচ্ছে 21 মার্চ আর 23 সেপ্টেম্বর। আর এটার ঠিক এটা যেটা বললাম এটার ঠিক উল্টাটা হবে হচ্ছে এই 22 ডিসেম্বর, ঠিক আছে? রাত বড় দিন ছোট। এরপর দেখেন কোনটির সংক্রমণে যক্ষা রোগ হয়?
বলেন দেখি কোন রোগের সংক্রমণে যক্ষ্মা রোগ হয়, দেখি বলতে পারেন কিনা আপনারা। কোন রোগের সংক্রমণে যক্ষ্মা রোগ হয়, দেখি বলতে পারেন কিনা। কোন রোগের সংক্রমণে যক্ষ্মা রোগ হয়, বলেন কোনটির সংক্রমণে যক্ষ্মা রোগ হয়। এখানে অনেকগুলা বলা হয়েছে, ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, 4টা অপশন দেওয়া হয়েছে, দেখি পারা যায় কিনা। দেখেন, আমি একটু আপনাদের সাথে আলোচনা করি। সংক্রামক রোগ হচ্ছে সেই রোগগুলো যেই রোগগুলো স্বাভাবিকভাবে আমাদের বায়ু, পানি সহ বিভিন্ন মাধ্যমে একজন থেকে আরেকজনের শরীরে পৌঁছায়। তাহলে সেই রোগগুলোকে কি বলা হবে? সেই রোগগুলোকে বলা হচ্ছে আপনার সংক্রামক রোগ, মানে সংক্রমিত হয় একজন থেকে আরেকজনে, অর্থাৎ বাতাস, পানি, নিঃশ্বাসের মাধ্যমে একজনের গায়ের নিঃশ্বাস আরেকজনের গায়ে লাগলে, তারপরে যে পানি গেলে, একজন ধরেন আমি হাত ধুয়ে পানি ফেলে রাখছি, আপনি পানিতে হাত দিলেন, মনে করেন যে আপনার শরীরে ছড়ায় গেল। মাইক্রোব্যাকটেরিয়া টার্বোকোলাইসিস, নাম কি? মাইক্রোব্যাকটেরিয়া টার্বোকোলাইসিস, এটা হচ্ছে এই নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এই যক্ষ্মা হয়। মাইক্রোব্যাকটেরিয়া টার্বোকোলাইসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টার্বোকোলাইসিস, এটা হচ্ছে যে এই ব্যাকটেরিয়ার নাম, মাইক্রোব্যাকটেরিয়া টার্বোকোলাইসিস। এই ব্যাকটেরিয়া টার্বোকোলাইসিস এই নামের হচ্ছে যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার আক্রমণে যক্ষ্মা হয়। এটা হাসি কাশির মাধ্যমে মানুষের শরীর, তাহলে কারো সামনে যে হাসি দিছেন, ব্যাকটেরিয়া ওর মধ্যে ঢুকে গেছে, ও আক্রান্ত হয়ে গেছে। তার মানে এই রোগ হলে করোনার মতো বউ আপনার ছেড়ে চলে যাবে। আচ্ছা দেখেন, সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই, বলেন তো দেখি। এইটা পাকিস্তানে বিশ্ববিদ্যালয় আছে, অনেক, প্রচুর বিশ্ববিদ্যালয় পাকিস্তানে, ভুটানে আছে, নেপালেও আছে, তাই না? কোথায় নাই বলেন তো সার্কভুক্ত? সবগুলো দেশে আছে, সার্কভুক্ত সবগুলো দেশে আছে, একটা দেশে নাই। আচ্ছা আমি বলেই দিই, মালদ্বীপে হচ্ছে যে কোনো কি নাই, মালদ্বীপে কোনো বিশ্ববিদ্যালয় নাই। বলেন, থেমে গেলেন কেন? সব চালাক খুব আপনারা, মানে বিশাল মাপের আন্তর্জাতিক লেভেলের চালাক একজন। তাইলে কোনটা সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই? উত্তর হবে মালদ্বীপ। সার্কভুক্ত দেশগুলো মনে রাখতে পারেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়েই সার্কভুক্ত দেশ গঠিত হয়। নিপা এমবিবিএস, NIPA, নিপা MBBS, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, ভারত, শ্রীলঙ্কা, এই কয়েকটা দেশ নিয়ে কি নিপা এমবিবিএস দিয়ে আপনারা মনে রাখতে পারেন। এইটা হচ্ছে যে এই যে এমতে মালদ্বীপ, এই মালদ্বীপে কোনো কি নাই, বিশ্ববিদ্যালয় নাই। আচ্ছা, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কে তৈরি করেছিলেন, বা ভাস্কর্যটির শিল্পী কে, বলেন। এই সাবাস বাংলাদেশ, এই ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। রাজশাহী, যারা বিশ্ববিদ্যালয়ে এসেছেন তারা দেখেছেন গেটে ঢুকতেই হাতের বাম পাশে গোল্ডেন জুবিলিও আছে। আচ্ছা এইটা বলেন তো দেখি, কেউ বলতে পারেন কিনা? সাবাস বাংলাদেশ ভাস্কর্যের ভাস্কর কে, মানে ভাস্কর্যটা কে তৈরি করেছিল, বলতে পারবেন কি?
বলেন দেখি এটা পারেন কি না। সাবাস বাংলাদেশ, শামীম শিকদার, স্বোপার্জিত স্বাধীনতা, হামিদুজ্জামান, এগুলো বলে দিছি না? এটা প্রশ্ন আসছিল তো মনে হয় আগে একদিন, আসছিল না? এই প্রশ্নটা সলভ করে দিয়েছি তো এটা এর আগে। আচ্ছা, এটা নিতুন কুণ্ড, এটাতে বেশি টাইম লস করার কিছু নাই। এটা কি হবে? নিতুন কুণ্ডু। নিতুন কুণ্ডু হচ্ছে যে 1992 সালে মতিহারের সবুজ চত্বরে এটি স্থাপন করা হয়, মানে বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই গেটের বাম পাশে যে মতিহার চত্বর আছে, মতিহারের সবুজ চত্বর, সেইখানে। আচ্ছা, এরপরে পানির ঘনত্ব সবচাইতে বেশি কোথায়? যে কোনো জিনিস বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে, বহুবার এসেছে পরীক্ষা, এটা অনেকবার পরীক্ষায় এসেছে এটা। যে কোনো জিনিস স্বাভাবিকভাবে আপনার এই যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাপমাত্রা কমিয়ে আনা হয় তখন তার আয়তন কি হয়? বৃদ্ধি পায়। এখানে এইটাই বলছে যে পানির ঘনত্ব হচ্ছে যে কোনো জিনিস তাপমাত্রা কমায় আনলে কি হয়? ঘনত্ব কমে যায়। মানে এইটার ব্যাপারটা এরকম, মানে পানি একমাত্র ব্যতিক্রমধর্মী। পানি একমাত্র ব্যতিক্রমধর্মী। হ্যাঁ, যে কোনো জিনিসের তাপমাত্রা কমায় আনলে ঘনত্ব বাড়ে। যেমন আপনি এই যে দেখছেন, ওই যে খেজুরের গুড় বানানো দেখছেন সবার বাসায়, আমাদের ম্যাক্সিমাম, আমার বাসাও গ্রামে, আমি যেখান থেকে স্টুডিও পড়াচ্ছি এটাও গ্রামে, ম্যাক্সিমাম দেখছেন খেজুরের গুড় দেখছেন কি, ওইটা পানির মতো থাকে না? তারপর ওইটাকে কি করা হয়? জাল দেওয়া হয়, তাপ দেওয়া হয়, হিট দেওয়া হয়। হিট দিতে আস্তে 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 কী হয়? ওইটার ঘনত্ব বাড়তে থাকে, তাই না? এইখানে দেখেন, এখানে পানি উল্টে এর তাপমাত্রা কমাইলেই ঘন হয়। গেলে পানির তাপমাত্রা কমাইলে ঘন হয়। দেখেন এই তাপমাত্রা বাড়াইলে ঘন হয়। বরফের থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঘনত্ব বেশি, মানে এটা বরফে যা থাকে তাপমাত্রা বাড়াইলে ঘনত্ব হচ্ছে কি হয়? আপনার বেশি হয়। যেমন এই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়? পানির ঘনত্ব সবচাইতে বেশি থাকে, ঠিক আছে, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। অন্যান্য জিনিস যেমন গুড়, তাপমাত্রা বাড়াবেন ওটার ঘনত্ব কী হবে? বাড়বে। আর পানির তাপমাত্রা বাড়াবেন ঘনত্ব কী হবে? কমবে। তাই হয় না? পানি কি হয়? পানি যত তাপ দিবেন পানি তত কি বাষ্প হয়ে উড়িয়া মাঝে মধ্যে হারায় যাবে, তাই হারাবে না। আর গুড়কে জাল দিবেন, কি হবে? গুড়কে জাল দিলে, রসকে জাল দিলে আস্তে আস্তে গুড় হয়। অন্যান্য সব জিনিসই মোটামুটি তাই। এটা হচ্ছে বোঝার সবচাইতে সহজ ওয়ে, ইজিয়ার ওয়ে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে CIRDAP, এটার ফুল মিনিংয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত বলেন দেখি, পারেন কি না? অপশান আছে মেলবোর্ন, তারপরে জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানী, দিল্লি হচ্ছে ভারতের রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকা, মেলবোর্ন কোথায়কার রাজধানী যেন ভুলে গেছি। মেলবোর্ন মনে হয় সম্ভবত মেলবোর্ন রাজধানী না, সম্ভবত শহর, জার্মানের একটা শহর সম্ভবত মেলবোর্ন। জি, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছেন ক্লাসের শেষে এসে তাদেরকেও ধন্যবাদ, ক্লাসের প্রায় শেষের দিকে। আচ্ছা, এটার পূর্ণরূপ কি? এটা তো আগে জানতে হবে, তাই না? এটার পূর্ণরূপ না জানলে আপনি আনসার করবেন কই থেকে? সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট এশিয়া প্যাসিফিক, ঠিক আছে? এটা হচ্ছে ফুল মিনিং। আর সদর দপ্তর কোথায় অবস্থিত বলেন দেখি, পারেন কিনা? আচ্ছা, গুড, অনেকেই পারছেন। এটা হচ্ছে ঢাকায়। এটা কোথায়? ঢাকায়। তো এইটার ফুল মিনিং যারা পারেন লিখে ফেলেন তো দেখি, CIRDAP, এটার ফুল মিনিং যারা পারেন একটু লিখে ফেলেন তো দেখি, পারেন কিনা? লিখে ফেলেন দেখি পারছেন কিনা। মেলবোর্ন অস্ট্রেলিয়ার, হ্যাঁ ওইটাই, আমি ওই জন্যই ভুল করছিলাম, প্রথমে অস্ট্রেলিয়া বললাম, পরে বললাম জার্মান। এত কিছু মাথায় থাকে, দুনিয়ার এই সাধারণ জ্ঞান পড়াইতে আসলে দুনিয়ার পড়া, এত কিছু মাথার ভিতর থাকে না, ভুলে যাই মাঝে মধ্যে। গুড, অনেক ধন্যবাদ, ধরাই দিবেন, মাঝে মধ্যে এলোমেলো হইতে পারে, অনেক পড়া তো। আচ্ছা, এইটার ফুল মিনিং কেউ পারলে লিখে ফেলেন। লৌহ মানবী হিসাবে খ্যাত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের মৃত্যুবরণ করেন কোন তারিখে? এটা তৎকালীন সময়ের সাম্প্রতিক ছিল, এখন না পড়লেও হবে, এটাতে আমি আটকাবো না।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? দেখেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এই চরমপত্র বলতে এটা একটা মানে নাম দেওয়া হয়েছিল চরমপত্র। সেই সময় রেডিওতে একটা প্রোগ্রাম হতো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে, এটার স্ক্রিপ্ট লিখে সুন্দর করে স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করছে বা যে সকল পরিবার থেকে মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে উৎসাহ দেওয়া হতো, এবং এই চরমপত্র পাঠের মাধ্যমেই পাকিস্তানিদের পরাজয়কে ব্যঙ্গাত্মকভাবে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হতো। এটা একটা স্ক্রিপ্টেড প্রোগ্রাম ছিল এবং একজন ব্যক্তি এই প্রোগ্রামটা পরিচালনা করতো এবং তার স্ক্রিপ্ট লিখতো। বলেন তো এটার আনসার কি হবে, কোনটা হবে? খুবই গুরুত্বপূর্ণ। এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে দুইটা প্রোগ্রাম হতো, আরেকটার নাম হচ্ছে জল্লাদের দরবার। জল্লাদের দরবার, এই দুইটা প্রোগ্রাম, একটা হচ্ছে চরমপত্র আর একটা হচ্ছে জল্লাদের দরবার। এই দুইটা প্রোগ্রাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হতো, জল্লাদের দরবার এবং আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে যে বলেন দেখি পারেন কিনা আপনারা, আমি আপনাদের কোশ্চেনগুলো দেখছি। জল্লাদের দরবার, এম আক্তার মুকুল, এইটা হবে আনসার কি? এম আক্তার মুকুল। তাহলে আমরা এখান থেকে তিনটা প্রশ্ন জানলাম। আচ্ছা, এইটা দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি এইটা মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসতে পারে, দিয়েও দিতে পারে। এখানে হয়তো মুজিবনগর লিখবে না, লিখবে প্রবাসী বাংলাদেশ, যেহেতু মুজিবের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। শেখ মুজিবুর রহমানের চ্যাপ্টার হয়তো লিখবে না, হয়তো লিখবে প্রবাসী বাংলাদেশ সরকার। ঠিক আছে, বলেন এখানে চারজনের নাম দেওয়া আছে। এই প্রবাসী বাংলাদেশ সরকার সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জানবো। এক নম্বরে হচ্ছে যে এখানে দায়িত্ব ছিল টোটাল 6 জন। গঠন হয় 10 এপ্রিল। শপথ গ্রহণ করে 17 এপ্রিল। তাজউদ্দিন আহমেদ, ইনি প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। পররাষ্ট্র ও আইন বিষয়ক ছিলেন হচ্ছে আপনার খন্দকার মোস্তাক। পররাষ্ট্র ও আইন সাথে সংসদ। তার মানে এখন ডক্টর আসিফ নজরুল যেই ভূমিকায় আছে সেই ভূমিকায় ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। ঠিক আছে। আচ্ছা, তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী, অর্থাৎ এখন প্রধানমন্ত্রী বলতে তখন কি বলবো, ডক্টর ইউনূস যে পদে আছেন সেই পদে ছিলেন উনি। আচ্ছা, ক্যাপ্টেন এম মনসুর আলী, ইনি ছিলেন হচ্ছে অর্থ বাণিজ্য আর হচ্ছে যে পরিকল্পনা, এরকম কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন। ঠিক আছে, অর্থ বাণিজ্য পরিকল্পনা টাইপ এরকম বেশ কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন। ক্যাপ্টেন এম মনসুর আলী, এটা কে রে? এটা আনসার করছে ক্যাপ্টেনদের ডি নাম্বারে। দেখেন এই যে এইচ এম কামারুজ্জামান আমাদের রাজশাহীর কৃতি সন্তান। ইনি কি ছিলেন? রাজশাহীর কৃতি সন্তান ছিলেন। স্বরাষ্ট্র সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন তিনি। তাহলে তার মন্ত্রণালয় ছিল স্বরাষ্ট্র সরবরাহ, ত্রাণ এবং পুনর্বাসন। মনে রাখেন তো, লিখেন। আপনারা তো একটা জানেন যে অর্থমন্ত্রী এম মনসুর আলী, এটা পড়েছি ছোটোবেলায়, ওইটাই থাকবে না। এই যত মন্ত্রণালয় আছে এই 6 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, যে এখন যেমন দেখলেন না যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অনেকগুলা নিয়ে আছে। তারপরে ওই স্বরাষ্ট্রমন্ত্রী আবার কৃষিমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা আবার কৃষিরও উপদেষ্টা, এরকম এক একজন। এখন যেমন 20-21 জন মিলে সবগুলা মন্ত্রণালয় ভাগ করে নিছে, তখন 6 জনের সবগুলা মেরে দিছিল। এই যে আপনারা তাজউদ্দিন আহমেদকে মনে করেন যে শুধুমাত্র প্রধানমন্ত্রী ছিল, নো, সে অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। তাহলে এই যে এইচ এম কামারুজ্জামান, ইনির বাড়ি হচ্ছে রাজশাহী। আপনারা খুব ভালো করে মনে রাখবেন, স্বরাষ্ট্র সরবরাহ, ত্রাণ এবং পুনর্বাসন, এই সবগুলা বিষয়ের মন্ত্রী ছিলেন তিনি। স্বরাষ্ট্র সরবরাহ, ত্রাণ এবং পুনর্বাসন।
স্বরাষ্ট্র সরবরাহ ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী ছিলেন তিনি। আচ্ছা, শেষ সময়ে আপনাদের সাথে একটু আড্ডা দিই। দেখেন আমাদের এই ক্লাসগুলো কিভাবে চলছে আমরা একটু দেখাই। আমরা ক্লাসগুলো কিভাবে চালাচ্ছি, কেন চালাচ্ছি, কিভাবে ক্লাসে যুক্ত হন, কতজন যুক্ত আছেন আমি জানি না, দেখি 102 জন। আপনাদেরকে একটু বোঝাই দিই। দেখেন আমাদের ক্লাসগুলো চলে হচ্ছে যে প্রতিদিন, ক্লাসগুলো চলে প্রতিদিন ক্লাস চলে। জিকে হচ্ছে যে 7:30-এ জিকে ক্লাস হয়, জিকে কোশ্চেন সলভ। গণিত হচ্ছে 9টায়, সব কিছুই বলে দিচ্ছি। ইংরেজি হচ্ছে যে আপনার সময়টা বলা সম্ভব হচ্ছে না, ইংরেজি আমরা সময় আপডেট দিয়ে দিই। কালকে যেমন 9টায়, কালকে 7:30টায় ইংরেজি ক্লাস হবে, মানে আমার ক্লাসটা রিপ্লেস হয়ে এই জায়গায় ইংরেজি হবে। মানে ক্লাস প্রতিদিন 2টা করেই থাকবে। ইংরেজি কোনো দিন এই জিগের বদলে এই জায়গায় 7:30টায় ইংরেজি হবে, আবার কোনো দিন হচ্ছে যে 9টায় এটার বদলে বাংলা ক্লাস হবে। ঠিক আছে, এইভাবে অল্টারনেট করে ক্লাসগুলো হবে। এখন দেখেন ক্লাসগুলো আপনি কিভাবে পাবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে। এই টেলিগ্রাম গ্রুপের লিংক যেই ভিডিওটা আপনি দেখছেন এই ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে, আপনার কমেন্ট বক্সে দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপ, আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে টেলিগ্রামের, তাহলে টেলিগ্রাম গ্রুপের ওই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক জয়েন হয়ে যাবেন। ক্লাস শুরু হওয়ার সাথে সাথে ক্লাসের লিঙ্ক এই টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়। আপনি যদি নাও জানেন ক্লাস আছে বা মনে নাও থাকে, তাহলে কি করতে পারবেন, এই টেলিগ্রামে আপনার কাছে মেসেজ চলে যাবে গ্রুপে অটোমেটিক। এরপরে কি হবে, এরপরে পিডিএফ। এই যে আজকে যে এতগুলো ক্লাস করলেন, এই যে স্লাইডগুলো, প্রশ্নগুলো আপনার দরকার আছে না, এগুলো দরকার আছে না, তাহলে এই প্রশ্নগুলো আপনার পাইতে হবে। তাহলে এইটা পাওয়ার জন্য কি করতে হবে, এই পিডিএফগুলোও কি করা হয় এই টেলিগ্রাম গ্রুপে, অর্থাৎ আপনাকে প্রথম আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হইতে হবে। ঠিক আছে, তাহলে আপনি টেলিগ্রাম থেকে, এই যে ক্যাপশনে দেওয়া আছে, ক্যাপশনে সুন্দর করে আমরা দিয়ে দিয়েছি, এই ক্যাপশন থেকে আপনারা কি করতে পারবেন, এই টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আপনারা সব কিছু পেতে পারবেন। এখন আসি, আমাদের এইটা হচ্ছে যে আপনারা এই ক্লাসগুলোতে বিগত সালের সকল কোশ্চেন সলভ পাবেন। এই যে এই ক্লাসগুলোতে, যেমন আমি আজকে কোশ্চেন সলভ করে দিলাম, এর পরবর্তী দিন আবার কি হবে, এই 9টা, এই যে আর আধা ঘন্টা পরে আবার ক্লাস আছে, সবাই যুক্ত হয়ে এই ক্লাসে আধা ঘন্টা পরে। তাহলে এই 9টার ক্লাসে কি হবে, 9টার ক্লাসে গণিত কোশ্চেন সলভ হবে, বিগত সালের কোশ্চেনগুলা, যেখান থেকে আপনি বারবার রিপিট কোশ্চেন পাবেন। এখন দেখেন যাদের থিওরি লাগবে, আমরা আগামী সপ্তাহে থিওরির পেইড ব্যাচ দিব। খুব অল্প টাকার মধ্যেই চেষ্টা করব আপনাদের সাধ্যের মধ্যে একটা পেইড ব্যাচ দিতে, যাতে ওইখান থেকে আপনারা অন্তত 100টা ক্লাসের মাধ্যমে এই বাংলা 25টা, অঙ্ক 25টা, জিকে 25টা, ইংরেজি 25টা ক্লাসের মাধ্যমে আপনারা থিওরিটুকু কমপ্লিট করে নিতে পারেন। তাহলে থিওরিটুকু কমপ্লিট করে নিলে কি হবে, আপনার প্রিপারেশনটা একদম 100% হয়ে যাবে। যাদের চাকরি লাগবেই, নিবন্ধন ছাড়া গতি নাই, যেমন প্রাইমারি প্রশ্ন হলে এলোমেলো হয়ে গেছে, একটা কিছু হয়ে গেছে, সেখান থেকে আর সম্ভব না, নতুন সম্ভাবনা খুঁজতে হবে। তাহলে নতুন সম্ভাবনার জন্য নিবন্ধনের যদি আপনার একমাত্র লক্ষ্য হয়, তাহলে আপনি ওইখান থেকে কি করতে পারবেন, ক্লিয়ার করে নিতে পারবেন। তাহলে এখানে ফ্রি কোশ্চেন সলভ চলবে। আর পেইড ব্যাচে কি হবে, পেইড ব্যাচে হচ্ছে ফ্রিতে না, পেইড ব্যাচে হচ্ছে আপনি ক্লাসগুলো পাবেন। প্রতিদিন হয়তো 1টা বা 2টা করে ক্লাস আপনার থাকবে। ঠিক আছে, তো যারা আমাদের ক্লাসগুলোতে যুক্ত নাই, হ্যাঁ, আগামী সপ্তাহে পেইড ব্যাচে কিভাবে ভর্তি হবেন, কত টাকা কোর্স ফি, আজকে তো বৃহস্পতিবার, কালকে শুক্রবার, পরশুদিন বলে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, পরশুদিন বা আগামী সপ্তাহ পুরোটার মধ্যে আমরা ব্যাচ দিয়ে দিব, পেইড ব্যাচ। এবং হচ্ছে যে প্রথম 200 জনের জন্য অফার থাকবে। 200 জন কিন্তু আপনারা, আমি গতকালকেও বলেছি, আর্থিকভাবে কিছুটা মানে প্রিপারেশান রাখেন। 200 জনের জন্য অফার থাকবে, স্পেশাল অফার থাকবে। প্রথম 200 জন কিন্তু একদিনেই, প্রায় 1-2 দিনের মধ্যে 200 জন হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য একটু আর্থিকভাবে একটা আর্ট রাখেন, তাতে কি হবে, আপনার জন্য সুবিধা হবে ভর্তি হতে, অফারটা নিয়ে ভর্তি হতে, কারণ খুব দ্রুততম সময়ে অফারে এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর কি বই কিনতে হবে, কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, আমরা সব কিছু A to Z গাইডলাইন দিয়ে দিব ওখানে। কিভাবে যুক্ত থাকবেন, এখনও তো আপনার পরীক্ষা আসতে মিনিমাম এখনও 4-5 মাস সময় লাগবে, যেহেতু এখনও সার্কুলার হয়নি। এই 5 মাস আপনি কি গাইডলাইন ফলো করবেন, কিভাবে ফলো করবেন, কিভাবে সাথে থাকবেন, কি ক্লাস করবেন, কিভাবে আগাবেন এবং আগাইলে টিকবেন, এগুলো সবই কী করা হবে। দেখেন আপনার সামনে কিন্তু আর প্রাইমারির কোনো সুযোগ নাই। প্রাইমারি পরীক্ষা ওই 22 সালে হয়েছিল, এই প্রায় 26 সালে এসে আবার হইল, বুঝতে পারছেন। ওই 22 সালে সার্কুলার, 22 আর 26, 4 বছর পর, তার মানে প্রাইমারি সার্কুলার আবার কবে হবে আল্লাহ মালুম।
ভালো জানে এর মধ্যে কিন্তু আর হবে না, মানে দেরি আছে। তাহলে আপনার সামনে যাদের বয়স আউট হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে, তাদের সামনে কিন্তু নিবন্ধন ছাড়া গতি নাই আর। অতএব আপনাকে নিবন্ধনকে সামনে রেখেই আগাতে হবে, ভালো করে প্রিপারেশান নিতে হবে, ঠিক আছে। আর নিবন্ধনের প্রিপারেশানটা এমন, এটা অনেকটা মানে সব চাকরির প্রিপারেশান প্রায় কাছাকাছি চলে যায়, অনেকটাই পড়তে হয় এটাতে। হ্যাঁ, প্রিপারেশান একদম সহজ না। এইগুলো কোশ্চেন বিগত সালে সহজ ছিল, এখন প্রশ্ন এত সহজ হবে না, তবে কমন পাবেন এখান থেকে, এই আর কি। বিগত সাল থেকে কমন পাবেন, তবে প্রশ্ন একটু হার্ড হবে, এটা স্বাভাবিক বিষয়। আগের তো সহজ প্রশ্ন হতো, এখন এত সহজ করবে না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে মানে ন্যূনতম আর্থিক সামর্থ্য যাদের আছে তারা পেইড ব্যাচে যুক্ত হয়ে যায়, তাইলে আপনার জন্য সুবিধা হবে। কারণ থিওরিগুলো পড়া থাকলে, যে আমি কোশ্চেন যে সলভ করাচ্ছি, দেন সবাই কিন্তু পারতেছে না, কেউ পারতেছে কেউ পারতেছে না। এই যে যখন লৌহ মানবী পড়াবো, এই লৌহ মানবীর মধ্যে কি পড়বে, মানে বিখ্যাত নারী, বিখ্যাত নারী, এই বিখ্যাত নারী যারা আছেন, এই বিখ্যাত নারী যারা আছে সবার নাম জানবেন আপনি। এখানে লৌহ মানবীর বদলে যদি অন্য একটা মানবী বলা হয়, আপনি আর উত্তর করতে পারবেন না। তাহলে কি হবে, তখন যখন আমরা পেইড ব্যাচে আপনাকে থিওরি পড়াবো, তখন বিখ্যাত নারী যারা আছে তাদেরকে সবারটাই পড়াই দিব, যেটাই আসুক, লৌহ মানবীকে আসুক আর যেটা আসুক আপনারা পারবেন। এরপরে দেখেন এই যে সদর দপ্তর, এই সদর দপ্তর এখানে আপনি একটা পাইলেন, এটা কোথায়, ঢাকা, সিআইআর ডিএপি, এটার হচ্ছে যে যেটা সেই প্যাসিফিকের যেটা, এটা পাইলেন। কিন্তু আপনি যখন ওখানে ভর্তি হন, তখন আপনাকে যতগুলো সংস্থা আছে সবগুলো সদর দপ্তরই পড়াই দেওয়া হবে, যেটা আসুক ওইটা আনসার করতে পারবেন। এরপরে দেখেন এই যে পানির ঘনত্ব সবচেয়ে, এটা তো বিজ্ঞানের পড়া বললাম। এই যে সাবাস বাংলাদেশ, এটা একটা ভাস্কর্য, এরকম ভাস্কর্য প্রায় গুরুত্বপূর্ণ ভাস্কর্য 20টার মতো আছে। এখানে আপনি একটা পাচ্ছেন, আর ওইখানে আপনি 20টাই জানতে পারবেন, একবারে ক্লাস আকারে ওখানে পাচ্ছেন। তাহলে এই জন্য থিওরির ব্যাচে যারা ভর্তি হবেন, একটু মানসিক প্রিপারেশান রাখিয়েন, আর্থিক প্রিপারেশান রাখিয়েন, আমরা ওইখানে ওইভাবে আপনাদেরকে সার্ভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 9টায় গণিত ক্লাস, সবাই অ্যাড হয়ে